নমস্কার, ভারত টিভিতে আমি আর নন্দিতা রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটা বিশেষ বিষয় নিয়ে কিন্তু আলোচনা আমরা করব এই মুহূর্তে, আপনাদেরও জানাবো। বড় ব্রেকিং কিন্তু রয়েছে আপনাদের জন্য। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু কমিশন নির্বাচনের নির্ঘণ্ট কিন্তু জারি করে দিল, আর এরপরেই কিন্তু রাজনীতির যে ঢাকে কাঠি তা কিন্তু পড়ে গেল ভোটের। এবার রাজনীতিবিদরাও কিন্তু ইতিমধ্যেই ময়দানে তারা নেমে পড়েছেন তেরে ফুরে। তারা কিন্তু জমি কর্ষণের কাজ কিন্তু আগে থেকেই শুরু করেছিলেন। এবারে প্রসঙ্গ আসছে সেটা হচ্ছে প্রার্থী, কোন কোন দলের কারা কারা প্রার্থী হচ্ছেন। আজকে এই মুহূর্তে কিন্তু আমরা কোন দল নিয়ে আলোচনা করব? প্রথমে আমরা শাসক দলের দিকেই নজর রাখি। একদমই। আজকে তাহলে আমরা তৃণমূল কংগ্রেস শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কারা কারা সম্ভাব্য প্রার্থী, হেভিওয়েট নাম কি কি উঠে আসছে, সঙ্গে উত্তর দিনাজপুর রয়েছে, উত্তরবঙ্গও রয়েছে। তো যাই হোক, প্রথমে নন্দিতাকে বলবো যে তুমি যে সমস্ত ডেটাগুলো পেয়েছো তার মধ্যে কোন কোন উল্লেখযোগ্য কেন্দ্রগুলোকে দেখতে পাচ্ছ, কোন কোন জেলা? শাসক দলের ক্ষেত্রে যেরকম আমার কাছে এই মুহূর্তে রয়েছে মালদা জেলার বেশ কিছু সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসছে। তার পাশাপাশি কোন জেলা রয়েছে? তার পাশাপাশি উত্তর দিনাজপুরও রয়েছে আমাদের, কিন্তু প্রথমে মালদা জেলাটা আমরা আসবো। প্রার্থী কারা কারা হচ্ছেন সম্ভাব্য প্রার্থী সেই ব্রেকিং তো আপনাদের দেব অবশ্যই। মালদা জেলা রয়েছে এবং দার্জিলিং জেলা রয়েছে, পাশাপাশি উত্তর দিনাজপুর রয়েছে, এমনকি রাজ্যের বেশ কিছু জায়গা রয়েছে সেখানে কিন্তু হেভিওয়েট যারা রয়েছেন তাদের বিষয়ে আমরা আলোচনা করব। তবে প্রথমে বলে রাখি, আমরা উত্তরবঙ্গে আসব বা উত্তর দিনাজপুর মালদার অংশ দেখাবো। সবার আগে রাজ্যের যারা যারা হেভিওয়েটরা রয়েছেন তাদের বিষয়টা কিন্তু না বললেই নয়। বিশেষ করে নবীন প্রবীণ দ্বন্দ্ব কিন্তু একটা চলছে নন্দিতা, কারণ তৃণমূলের ভেতরে অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহ এগুলো কিন্তু নতুন কিছু বিষয় নয়, বারংবার সেগুলো প্রকাশ্যে এসেছে। একদম একদম। সেই ক্ষেত্রে যুব নেতাদের সঙ্গে প্রবীণ নেতাদের যে একটা দ্বন্দ্ব তা কিন্তু একাধিকবার প্রকাশ্যে এসেছে। সেই ক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে যে প্রবীণ অনেক নেতা বা যারা বর্তমানে বিধায়ক রয়েছেন সেই সমস্ত অনেক বিধায়কের নাম কিন্তু বাদ যেতে পারে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো স্পষ্ট হয়ে যাবে প্রার্থী তালিকা, কারা কারা প্রার্থী হতে পারেন এমনটা কিন্তু শোনা যাচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যে প্রার্থী তালিকা শাসক দল ঘোষণা করতেও পারে। তো যতক্ষণ না প্রার্থী তালিকা, পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা দলীয়ভাবে অফিসিয়ালি ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা সম্ভাব্য একটা প্রার্থী তালিকা যা পেয়েছি সেই মোটামুটি চূড়ান্ত তালিকা বলা যায়। সেই চূড়ান্ত তালিকা কিন্তু ভারত টিভির হাতে এক্সক্লুসিভলি এসেছে। তৃণমূলের সম্ভাব্য তালিকায় কারা কারা রয়েছেন রাজ্যের ক্ষেত্রে কিন্তু যাদের নাম উঠে আসছে, আমরা শুরু করতে পারি রাজ্যের নিরিখে। রাজ্যের ক্ষেত্রে যে সমস্ত নামগুলো উঠে আসছে উল্লেখযোগ্য, একবার বলবো পিসিআরকে সেই তালিকাগুলোও চালাতে। সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু জানা যাচ্ছে, সদ্য কংগ্রেসে যোগ দেওয়া প্রতীকুর রহমান তার নাম কিন্তু জানা যাচ্ছে, পাশাপাশি যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, তন্ময় ঘোষ, জয়া দত্ত, এই সমস্ত নামগুলো কিন্তু উঠে আসছে। দেবাংশু ভট্টাচার্য একজন লড়াকু নেতা, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা, লড়াইয়ের ময়দানে তাকে কিন্তু দেবাংশুকে দেখা গিয়েছে। প্রতীকুর রহমান যিনি বাম নেতা ছিলেন, সেই বামফ্রন্ট ছেড়ে কিন্তু সদ্য তিনি অভিষেক ব্যানার্জির হাত দিয়ে যুক্ত হলেন তৃণমূল কংগ্রেসে। সেই প্রতীকুর রহমান কিন্তু নন্দিতা এবারে প্রার্থী হতে পারেন এমনটা কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি সাংসদ, তিনিও একসময় বামপন্থী ছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু যোগদান করেন তৃণমূলে। এবারে তাকেও কিন্তু এই বিধানসভায় লড়াই করতে হতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে সূত্রের খবর। পাশাপাশি পুরনোদেরও কিন্তু কম গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস, কারণ পুরনোদের যথেষ্ট গুরুত্ব রয়েছে, যাদের মধ্যে রয়েছে চর্চিত শোভনদেব চট্টোপাধ্যায়। একদম একদম। বালিগঞ্জ কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায় যিনি বারংবার চর্চিত, সেই শোভনদেব ভট্টাচার্য কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় সম্ভাব্য তালিকায় রয়েছেন। পাশাপাশি সুপ্তি পান্ডে রয়েছেন ইন্টালি কেন্দ্রে, সন্দীপন সাহা রয়েছেন শ্যামপুকুর কেন্দ্রে, শশী পাজা, যেই শশী পাজা এখন বর্তমানে রাজ্য রাজনীতিতে মূল কেন্দ্রে রয়েছেন। শশী পাজা রাজ্যের মন্ত্রী, সেই শশী পাজাকে কিন্তু কম গুরুত্ব দেওয়া হচ্ছে না, যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। একেবারে মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমোর খুব কাছের কয়েকজন যারা রয়েছেন তাদের মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন, শশী পাজা রয়েছেন, এই ধরনের যারা রয়েছেন মন্ত্রীরা বা হেভিওয়েটরা, তাদের তো নাম থাকছেই। পাশাপাশি কিন্তু সঙ্গীত শিল্পী, অভিনেতাদের নতুন কিছু মুখ কিন্তু এবার দেখতে পাওয়া যেতে পারে এই প্রার্থী তালিকায়, সম্ভাব্য তালিকায় এমনটা জানা যাচ্ছে। যেমন ইমন চক্রবর্তী, একদম, পাশাপাশি অঙ্কুশ হাজরা,
এই ধরনের নামগুলো কিন্তু জানা উঠে যাচ্ছে যাদের প্রার্থী করা হতে পারে। শুধুমাত্র দেব নয়, এছাড়াও দেব ছাড়াও কিন্তু আরও অনেককে, অঙ্কুশকে আনা হতে পারে প্রার্থী হিসেবে, ইমন চক্রবর্তীকে আনা হতে পারে। তো সেই ক্ষেত্রে যখন তৃণমূলের অভিনেতারা সাংসদ হয়েছেন নন্দিতা, সেই ক্ষেত্রে অভিনেতারা বিধায়ক কেন হবেন না, বা সঙ্গীত শিল্পীরা কেন বিধায়ক হবেন না, এই সমস্ত নানা চর্চার কেন্দ্রে কিন্তু রয়েছে। পাশাপাশি আরও একটা বড় বিষয়, অনেকে কিন্তু এবারে প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারেন। মানে অনেকে বিধায়করা যারা রয়েছেন বা সম্ভাব্য বলা হচ্ছিল এদের নাম, তারাও কিন্তু অনেকে কিন্তু বাদ যেতে পারেন। যেমন সোনারপুর দক্ষিণ কেন্দ্রে লাভলি মৈত্র এবার টিকিট পাচ্ছেন না বলেই জানা যাচ্ছে। ওই কেন্দ্রে দক্ষিণ 24 পরগনার সাংগঠনিক সভাপতি সুভাষিস চক্রবর্তী, তাকে প্রার্থী করা হতে পারে বলে জানা যাচ্ছে। বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায় সম্ভবত টিকিট পাচ্ছেন, তবে মহেশতলায় দুলাল দাসের জায়গায় তার ছেলে সুভাষিস দাসকে টিকিট দেওয়া হতে পারে, কিন্তু এমনটাই চর্চার বিষয়। শোভনদেব চট্টোপাধ্যায় এবারে টিকিট পাচ্ছেন না। শোভন চট্টোপাধ্যায়, ক্ষমা করবেন, শোভন চট্টোপাধ্যায় কলকাতার মহানাগরিক এক সময়, শোভন চট্টোপাধ্যায়, যাকে নিয়ে কিন্তু অনেক রাজনীতি শোরগোল পড়েছিল, শোভন বৈশাখী জুটি নিয়ে কিন্তু অনেক রাজনীতির চর্চা হয়েছিল। সেই জায়গায় শোভন চট্টোপাধ্যায় সম্ভবত এবারে টিকিট পাচ্ছেন না। পাশাপাশি স্বপ্না বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ি, সেখানে স্বপ্না বর্মনকে প্রার্থী করা হতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি নদিয়ার একটা ইনফরমেশন তোমার কাছে রয়েছে, নন্দিতা তুমি একটু বলো নদিয়া কেন্দ্র থেকে। নদিয়া থেকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকে এবার প্রার্থী করা হতে পারে বলে জানা যাচ্ছে। একেবারে জয়প্রকাশ মজুমদার, যিনি একসময় বিজেপিতে ছিলেন, পরবর্তীতে তিনি তৃণমূলে গিয়েছেন, এবং এই জয়প্রকাশ মজুমদার বর্তমানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। এবারে তাকে প্রার্থী করা হতে পারে। সবটা মিলিয়ে নন্দিতা, এই প্রসঙ্গে বলে রাখা ভালো, প্রধানমন্ত্রী কিন্তু বঙ্গ সফর করে গেছেন, একদম ব্রিগেডে তার যে সভা, সেই সভায় কিন্তু সরাসরি তিনি নিশানা করেছেন দুর্নীতি ইস্যুতে, এবং সেই নিশানার কতটা প্রভাব পড়তে পারে। একদমই তাই। যেভাবে ব্রিগেডে তিনি শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন, তাতে মানে এর মধ্যে যে মানে প্রভাব ফেলেছে, শাসক দলের উপরে যে প্রভাব পড়েছে তা কিন্তু অনেকটাই পড়েছে। সেটা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে শাসক দলকে। এবং তারপরেও ব্রিগেডে যাওয়ার সময় যে কাণ্ড হলো, যে শশীপাজা বনাম যে বিজেপি একটা বিষয় যে একটা উঠে এলো, সেখানে কিন্তু শাসক দল এবং বিজেপির যে একটা যে লড়াইয়ে যে রণক্ষেত্র তৈরি হলো, তা কিন্তু অনেকটাই মানে এই সময় যথেষ্ট কিন্তু প্রভাব ফেলছে, একটা মানে ভোটের উপরে প্রভাব ফেলবে বলে যেটা মনে হচ্ছে। একদম। এবারে আসি একটু এর মাঝেই আরো বেশ কিছু প্রার্থী, আমরা যদি একটু মালদার দিকে দেখি, মালদায় কারা কারা প্রার্থী হয়েছেন আমরা পরে গ্রাফিক্সের মাধ্যমে পুরো উত্তর দিনাজপুরের চিত্র দেখাবো। তার আগে মালদারটা নন্দিতার কাছে রয়েছে। মালদায় কারা কারা কোন কোন বিধানসভায় প্রার্থী হচ্ছেন যদি একটু বলো। হ্যাঁ, মালদায় আসছি, এবার মালদার দিকে নজর রাখছি। সুজাপুর দিয়ে শুরু করব। একদম, মালদায় প্রথমেই সুজাপুরে তৃণমূল কংগ্রেস থেকে সম্ভাব্য প্রার্থী হচ্ছেন মেহতাব হোসেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে সুজাপুর থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে যিনি থাকছেন তিনি হচ্ছেন মেহতাব হোসেন। তারপরে সুজাপুরের পরে সম্ভাব্য প্রার্থী বৈষ্ণবনগরে থাকছেন হচ্ছে চন্দনা সরকার থাকছেন বৈষ্ণবনগরের। এবং মানিকচকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যার পরিচয় হয়তো আলাদা করে দেওয়ার কিছু নেই। যথেষ্ট মানিকচক বিধানসভা কেন্দ্র কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বিধানসভা, কারণ একেবারেই ওপারে, গঙ্গার ওপারে ঝাড়খণ্ড সীমান্ত, মানে বিহার, ঝাড়খণ্ড, আর এদিকে মালদা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে বেশ খানিকটা দূরে একটা দ্বীপের মতো এলাকা। তো সেটাতে কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং সেখানে প্রচুর সংখ্যালঘু অধ্যুষিত মানুষরা রয়েছেন। তো স্বাভাবিক, সেই কারণে কিন্তু তৃণমূল কংগ্রেস এই মানিকচক এলাকাকে যথেষ্ট নজর দিয়েছে এবং পাখির চোখ করে রেখেছে, এটা বলাই যায়। তারপরে হরিশ্চন্দ্রপুর, এবারে হরিশ্চন্দ্রপুরের দিকে নজর রাখছি। হরিশ্চন্দ্রপুরের সম্ভাব্য প্রার্থী বুলবুল খান। তারপরে আসছি মালতীপুরের দিকে। মালতীপুরে রয়েছে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহিম বক্সি। মানিকচকের সম্ভাব্য প্রার্থী রয়েছেন কবিতা মণ্ডল। হরিশ্চন্দ্রপুরের সম্ভাব্য প্রার্থী তাজমুল হোসেন। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী সাবিনা ইয়াসমিন। মালদা বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হচ্ছে অনুসুয়া মণ্ডল।
গাজরের সম্ভাব্য প্রার্থী বাসন্তী বর্মন, মালদা বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী যুব নেত্রী লিপিকা বর্মন ঘোষ। সবটা মিলিয়ে কিন্তু আমরা একটা মোটামুটি একটা পরিসংখ্যান পেলাম। তো যাই হোক, এবারে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে উত্তর দিনাজপুরে কিন্তু একটু নজর রাখতেই হয়, কারণ কি চোপড়া, রায়গঞ্জ, ইসলামপুর, এই সমস্ত জায়গাগুলো নিয়ে অনেক কিন্তু বিতর্ক, অনেক জল কিন্তু গড়িয়েছে। চোপড়াতে ইতিমধ্যেই চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে সস্ত্রীক প্রচারে নামতে দেখা গিয়েছে নন্দিতা। সেই ক্ষেত্রে তার স্ত্রীকেও দেখা গেছে জনসংযোগ করতে। তো কোনোভাবে কি চোপড়াতে কোনো একটা বিস্ফোরা তৈরি হলো, যে কারণে হামিদুল রহমানকে এভাবে নির্বাচন ঘোষণার আগেই, যেই হামিদুল রহমানকে আমরা আগে দেখেছিলাম অন্যরকম ভঙ্গিতে, অন্যরকম ভূমিকায়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, সেই ক্ষেত্রে কিন্তু এবারে চিত্রটা অন্যরকম। তাহলে ঘাসফুলের ওখানে কি কোনোভাবে হাত শিবির একটা দখল দিয়েছে? তো এই ধরনের নানা কিছু আলোচনা, পর্যালোচনা কিন্তু চলতেই থাকবে। তো আমরা আপাতত শুরু করছি উত্তর দিনাজপুরে কারা কারা সম্ভাব্য প্রার্থী। আমরা একটু পিসিআরকে বলবো এই গ্রাফিক্সটা দেখাতে। আমরা যদি শুরু করি, পরপর আমরা বলছি। রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী কৃষ্ণ কল্যাণী, যিনি বর্তমানে রায়গঞ্জের বিধায়ক রয়েছেন। তার কাজের নিরিখে যেমনটা আমরা বলতেই পারি তার কাজ নিয়ে, যে সেই ক্ষেত্রে কিন্তু দল তার উপরেই আস্থা রাখবেন, তাকেই ভরসা করবেন। রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী কৃষ্ণ কল্যাণী সে। অন্যদিকে করণদিঘির ক্ষেত্রে প্রার্থী করা হতে পারে গৌতম পালকেই। অন্যদিকে গৌতম পালের বিরুদ্ধেও কিন্তু একটা লবি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, যেহেতু তৃণমূলের প্রচুর গোষ্ঠী রয়েছে, গোষ্ঠী কোন্দল রয়েছে, কিন্তু সবটা মিলিয়ে কিন্তু পর্যালোচনা করে দল গৌতম পালকে করণদিঘিতেই দাঁড় করানোর সিদ্ধান্ত নিচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি গোয়ালপুকুর খুব ইম্পর্টেন্ট একটা বিধানসভা। গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রে বর্তমানে মন্ত্রী গোলাম রব্বানী, যিনি একসময় কংগ্রেসে ছিলেন, দাপুটে নেতা ছিলেন, প্রিয়রঞ্জন দাস মুন্সির হাত ধরে রাজনীতি শিখেছেন, সেই গোলাম রব্বানী তাকেই কিন্তু আবারও তার কেন্দ্রে গোয়ালপুকুরেই প্রার্থী করা হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি এবারে যদি চলে আসি কালিয়াগঞ্জের প্রার্থী এবারে কিন্তু নতুন মুখ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছে, কারণ তৃণমূল কংগ্রেস এই কালিয়াগঞ্জে অনেকটা ভোটে কিন্তু গত লোকসভা নির্বাচনেও পিছিয়ে ছিল নন্দিতা। আর সেক্ষেত্রে কিন্তু একটা চিন্তার ভাঁজ কিন্তু কালিয়াগঞ্জের নেতা নেত্রীদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। এমনকি শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু কালিয়াগঞ্জ নিয়ে যথেষ্ট চিন্তিত। একদিকে যখন পাশের বিধানসভা রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী রয়েছেন, কৃষ্ণ কল্যাণীর কাজ বা দলের মাধ্যমে বিধায়কের যে কাজ, সবটা মিলিয়ে সরকারি কাজ, সরকারি পরিষেবা দেওয়া, সেই দিক থেকে কিন্তু কালিয়াগঞ্জ বিধানসভার মানুষ হয়তো অনেকেই তাতে বঞ্চিত হচ্ছেন। তো সেই ক্ষেত্রে কালিয়াগঞ্জকে কিন্তু একটু পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস শাসক দল। সেই ক্ষেত্রে সুজিত সরকারের নাম কিন্তু উঠে আসছে। পেশায় তিনি আইনজীবী। সুজিত বাবুকে প্রার্থী করা হতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি পাশের বিধানসভা হেমতাবাদ, সেখানে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, তাকেই পুনরায় প্রার্থী করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এরপরে আসি ইটাহারে মোশাররফ হোসেন, তাকেই জয়ী প্রার্থী। তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ দলের পদে রয়েছেন। সবটা মিলিয়ে কিন্তু ইটাহারে মোশাররফ হোসেনের উপরেই ভরসা রাখছে দল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেই সঙ্গে চাকুলিয়াতে মিনহাজুল আরফিন আজাদ, তার ওপরেই কিন্তু দল ভরসা রাখতে চলেছে। এবং সবশেষে বলি চোপড়ার ক্ষেত্রে হামিদুল রহমানের উপরে আস্থা রাখতে চলেছে দল, যেহেতু বর্তমানে হামিদুল বাবু তিনি উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে রয়েছেন। সবশেষে হয়তো কথাটা ভুল বলেছি, এবারে খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ইসলামপুরে কে প্রার্থী হচ্ছেন, এটা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। আপনারা ইতিমধ্যে গ্রাফিক্সের মাধ্যমে দেখে নিয়েছেন যে সেখানে সম্ভাব্য প্রার্থী হিসেবে কিন্তু নাম জানা যাচ্ছে আব্দুল করিম চৌধুরীর। তবে পাশাপাশি কিন্তু আরেকজনের নাম রয়েছে নন্দিতা, সেই ক্ষেত্রে কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল সভাপতি, তার নামও কিন্তু রয়েছে সম্ভাব্য তালিকায়। যদিও আর কিছুক্ষণের মধ্যেই প্রার্থী
কে হচ্ছেন না হচ্ছেন সবটাই হয়তো সবটাই স্পষ্ট হয়ে যাবে। যাবে। তো সেই ক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে প্রবীণ নবীনের এই যে দ্বন্দ্ব, সেই দিক দিয়ে কিন্তু যথেষ্ট এগিয়ে রয়েছেন আব্দুল করিম চৌধুরী। সেই ক্ষেত্রে দল হয়তো তার উপরে আস্থা না রেখে, যেহেতু তার শারীরিক একটু সমস্যা রয়েছে বলে দল জানতে পেরেছে, সেক্ষেত্রে কিন্তু কানাইয়ালাল আগরওয়াল তাকেও কিন্তু লড়াইয়ের ময়দানে তাকেও কিন্তু প্রার্থী করতে পারে দল, যেহেতু এর আগে সম্ভাবনা রয়েছে। 2021-এ কানাইয়ালাল আগরওয়াল কিন্তু রায়গঞ্জ বিধানসভাতে লড়াই করেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। তো সবটা মিলিয়ে কিন্তু একটা পরিস্থিতি এমন জায়গায় রয়েছে যে এই প্রবীণ নবীন দ্বন্দ্বে সব কিছু কি তালগোল পাকিয়ে যাবে, নাকি যারা প্রবীণরা রয়েছেন তারাই থাকবেন, নাকি নতুন মুখ উঠে আসবে। তবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু নন্দিতা নতুন মুখ নিশ্চয়ই উঠে আসবে, নতুন মুখদের সুযোগ দেওয়া হবে, যেমন শ্রীনাঙ্কুর ভট্টাচার্য বা দেবাংশু ভট্টাচার্য বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এমনকি প্রতীকুর রহমান, এই সমস্ত নামগুলো তাদেরকে কিন্তু এবারে উঠিয়ে আনা হচ্ছে। পাশাপাশি বলতে গেলে কৃষ্ণ কল্যাণী, একজন যথেষ্ট কম বয়সী এবং কম সময়ে রাজনীতিতে একটা ভালো জায়গায় আসা। তার পাশাপাশি আরও অনেকে রয়েছেন, যেমন মোশাররফ হোসেন, একদম যুব নেতা, কম সময়ে ভালো জায়গায় চলে আসা, বিধায়ক হিসেবে কাজ করা। তো জনসংযোগ, মানুষের জন্য কাজ, সরকারি পরিষেবা প্রদান, পাশাপাশি রাজনীতির অভিজ্ঞতা, সবটাকেই কাজে লাগিয়েছেন এলাকার ভিত্তিক যারা সার্ভেটা করেছেন। এবার তার প্রেক্ষিতে কাদের প্রার্থী করা হয় সেদিকে কিন্তু আমাদের প্রত্যেকেরই নজর থাকবে। আর আপনারা প্রত্যেকেই নজর রাখুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছলাক ছলাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।